আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সে 56 নাম্বারের ক্লাস। আপনারা জানেন যে আমরা বর্তমানে 8 নাম্বার সেকশনে আছি। তো 8 নাম্বার সেকশনে আমরা মূলত তিনটা কাজ করব আর কি। একটা কাজ হচ্ছে পুরো কোর্সের রিভিশন দেওয়া, যে যে কাজটা আমরা ইতিমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছি। তারপরে আমরা প্র্যাকটিক্যাল রিডিং পড়বো, তারপরে প্রশ্নোত্তর এবং হচ্ছে সমাপনী কিছু কথার মাধ্যমে আমাদের কোর্সটা অফিসিয়ালি সমাপ্ত ঘোষণা করা হবে ইনশাল্লাহ। তো আজকের যে ক্লাস 56 নম্বরের ক্লাস, এই ক্লাসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং অনেক ইন্টারেস্টিং, কারণ আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল রিডিং পড়ব। প্র্যাকটিক্যাল রিডিং ব্যাপারটা কি দেখেন। দেখেন, একটু বুঝেন, আগে কথা বুঝেন, মানে ক্লাসের বিষয়বস্তু বুঝেন, তাহলে মজা পাবেন ক্লাস করে। সেকশন 1 থেকে সেকশন 7 পর্যন্ত আমরা কি করতাম, যে প্রত্যেকটা ক্লাসে আমরা আপনাদেরকে কিছু প্যাটার্ন দেখাইতাম এবং ওই প্যাটার্নের আন্ডারে প্যাটার্নটাকে ব্যাখ্যা করতাম ভালোভাবে, সূত্রটাকে ভালোভাবে বুঝাইতাম। তারপর সেই সূত্রের অধীনে, সূত্রের আন্ডারে আমরা উদাহরণ প্র্যাকটিস করাইতাম এবং বাড়ির কাজে আপনাদেরকে অনেক উদাহরণ আমরা দিয়ে দিতাম, যে এগুলো প্র্যাকটিস করবেন। এবং আপনার সেকশনগুলো শেষে, সেকশন 2 থেকে সেকশন 5 পর্যন্ত প্রত্যেকটা সেকশনের শেষে আমরা সামারি করতাম এবং হচ্ছে যে লাইন বাই লাইন রিডিং করতাম, ঠিক কিনা? তো এর আগের সেকশনের সামারি ক্লাসগুলোতে যে আমরা লাইন বাই লাইন রিডিং পড়ছি, সেই লাইনগুলো কিন্তু আসলে বিশেষ কোনো বই পুস্তক থেকে নেওয়া ছিল না। জাস্ট ওই সেকশনের পড়াটাকে কভার করার জন্য আমরা হচ্ছে কিছু গল্প সাজাইছিলাম। আর কিছু গল্প হচ্ছে, হ্যাঁ, আমি যেখান থেকে পারছি সহযোগিতা নিছি, বাট ডিরেক্ট বই থেকে না। ঠিক আছে? তো এগুলো ছিল আগের, মানে হচ্ছে আপনার কি, মানে ওই সামারি ক্লাস আর কি, রিভিশন ক্লাসের, যে আমরা লাইন বাই লাইন রিডিং পড়তাম। কিন্তু আজকের ক্লাসটা, এটা এমন একটা ক্লাস যে আমরা আজকে একদম প্র্যাকটিক্যাল রিডিং যেটা বলে আমার, মানে এদিকে একটু খেয়াল করেন, আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লাস 8 এর ইংরেজি বই। হ্যাঁ, এই বইটা আমি আগে সংগ্রহ করছিলাম, 2023 শিক্ষাবর্ষের একটা ইংরেজি বই। ক্লাস 8 এর ইংরেজি বই, ঠিক কিনা বলেন? বাংলাদেশে, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ, মানে বাংলাদেশের স্কুলে যে ইংরেজি বইটা পড়ানো হয়, হ্যাঁ, আপনার বাড়িতে আশেপাশে যে হাই স্কুল আছে, হ্যাঁ, আলিয়া মাদ্রাসা, সেম বই পড়ানো হয়। তো ক্লাস 8 এর যে ইংরেজি বই, সেটা হচ্ছে আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন। তো ক্লাস 8 এর বই এটা, ক্লাস 8 বা 8 এর বই, এটা এমন একটা ক্লাস, ক্লাস 8, এটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেল ধরা হয়। স্ট্যান্ডার্ড লেভেল বুঝেন বাংলাদেশের প্রেক্ষিতে? হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষিতে ক্লাস 8 এর বইটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেল ধরা হয়। যদি আমি ক্লাস 5 ধরি তাহলে অনেক সহজ, ক্লাস 3 ধরি অনেক সহজ, আবার যদি আপনার ক্লাস 10 ধরি, হ্যাঁ, বা হচ্ছে ইন্টার ধরি, তাহলে একটু অ্যাডভান্স বলা যেতে পারে। তো স্ট্যান্ডার্ড বলতে আমরা এই ক্লাস 8 এর বইটাকে ধরতে, মানে কি করতে পারি, নিতে পারি আর কি। তো আজকের ক্লাসে আমরা এই বই থেকে একটা গল্প আপনাদেরকে, মানে হচ্ছে পড়ে শোনাবো। আমরা বোঝার চেষ্টা করব যে এতদিন যে আমরা শিখলাম, যে আমাদের ওই অর্জিত জ্ঞান আসলেই কাজে লাগে কিনা, নাকি ফাও এমনি এমনি পড়াইছি। হ্যাঁ, আশা করি আপনারা তৃপ্তি পাবেন আজকের ক্লাসটা করে ইনশাল্লাহ। একজন বলতেছে অনেক ভয় লাগতেছে। ভাই, আমি একটা কথা বলি শুনেন, যাদের পেছনের পড়া ক্লিয়ার আছে একটু হাত তোলেন তো ভাই, কাদের ক্লিয়ার আছে? ভাই, আমি খুবই সিরিয়াস ছিলাম পুরো কোর্স নিয়ে, আমার সব ক্লিয়ার আছে। কাদের কাদের ক্লিয়ার আছে তারা হাত তোলেন। ভাই, যাদের ক্লিয়ার না, দয়া করে হাত তুলেন না। হ্যাঁ, আপনি ক্লাস করছেন, উপস্থিত ছিলেন, উপস্থিত থাকাই সব না। আপনি আসলেই সিরিয়াস ছিলেন যে না, স্যারের বাড়ির কাজগুলো আমি ঠিক মতো করছি, যেগুলো দিচ্ছে এইগুলা। দেখেন, যারা সিরিয়াস ছিলেন, যাদের বাড়ির কাজ ক্লিয়ার ছিল, যাদের পেছনের পড়া ক্লিয়ার ছিল, আমি তো তাদেরই গ্যারান্টি দিব, তাই না? এই যে যেসব ভাইয়েরা হাত তুলেন নাই, আমি তো তাদের গ্যারান্টি দিতে, হ্যাঁ তারাও পারবেন, কিন্তু গ্যারান্টি দিতে পারবো না ভাই তাদের। কিন্তু যারা হাত তুলছেন, তারা ইনশাল্লাহ আজকে যে গল্পটা পড়াবো, 95% ওয়ার্ড আপনারা পড়তে পারবেন। 95। কোর্সের শুরুতে আমি আপনাদেরকে আশ্বস্ত করছিলাম যে 70 থেকে 80% ওয়ার্ড, সেই জায়গায় আমি আজকে বলতেছি 90 থেকে 95% ওয়ার্ড আপনারা পড়তে পারবেন। দেখেন পারেন কিনা, আপনি একটু মিলাই নেন। এই যে যারা হাত তুলছেন তারা, যদি সত্যি আপনারা পিছনের পড়াগুলো আয়ত্তে রেখে থাকেন, তাই না? এই আর কি। তো আজকে একটা প্র্যাকটিক্যাল রিডিং এর আজকে একটা ক্লাস হবে।
ইনশাল্লাহ এর পরবর্তীতে আরেকটা প্র্যাকটিক্যাল রিডিং এর ক্লাস হবে যেটা আরো ইন্টারেস্টিং, বাট ওটা বলবো না আমি। আগে বললে মজা চলে যাবে। হ্যাঁ, অনেকে আমাকে কপিও করতে পারেন। তো এই জন্য আগে বলবো না। আজকে আমরা ক্লাস 8 থেকে একটা বই ইনশাল্লাহ আমরা, মানে বই না, মানে হচ্ছে কি করব, একটা গল্প রিডিং করবো, ঠিক আছে? জি। তো আশা করি আজকে ক্লাসের কনসেপ্টটা বুঝতে পারছেন, রাইট? ওকে। তো এই পর্যায়ে আমরা কি করব? প্রতিবার যেটা করি যে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা এই পর্যায়ে আমাদের মূল ক্লাসটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 56 নাম্বার ক্লাস। তো প্রতিবারের মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। আচ্ছা, একটু খেয়াল করেন, এর আগের ক্লাসে সম্পূর্ণ কোর্সের রিভিশন শেষ হয়েছে, ঠিক কিনা? আমরা সেকশন 1 থেকে যা পড়িয়েছি সব রিভিশন, মানে সব পড়ার সামারি আমরা 3টা ক্লাসে কভার করার চেষ্টা করছি। আমরা একটু টানের উপরেই গেছি ভাই, কোথায় কতগুলো 50-50টা ক্লাসের পড়া আমরা 3টা ক্লাসে নিয়ে আসছি, একটু টানের উপরে তো যেতে হবে। যাক, আমরা কোর্সের মূল কথাগুলো শেষ করেছি, রিভিশন দিয়েছি আর আগের আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংরেজি রিডিং পড়বো আমরা। প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কথাটা এই জন্যই বলছি, যেমনটা ক্লাসের শুরুতে আমি বই দেখাচ্ছিলাম যে ভাই বই থেকে পড়বো, তাই না? এতদিন তো আমরা আমাদের মতো করে কোর্সটাকে ডিজাইন করে আপনাদেরকে সব দর্শ দিছি, এখন একদম আমরা ঢুকতেছি আর কি। আচ্ছা, তবে একটা কথা বলি শুনেন, আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু এইটা না যে আপনাদেরকে আমি প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করানো উদ্দেশ্য না। কথা বুঝেন ভাই, কথা বুঝেন। প্র্যাকটিস করানো উদ্দেশ্য না। হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে জাস্ট এটা চেক করা যে আমরা এতদিন যা পড়ছি তা কাজে লাগে কিনা। কথা বুঝেন, আমরা এতদিন যা পড়ছি এটা কাজে লাগে কিনা, এইটা চেক করা হচ্ছে আজকের ক্লাসের উদ্দেশ্য। প্র্যাকটিস করানোর উদ্দেশ্য না। প্র্যাকটিস তো আপনারা নিজেরাই করবেন, আর আমরা তো করাইছি। হ্যাঁ, আমরা তো প্রত্যেকটা ক্লাসের শেষে প্র্যাকটিসের উদ্দেশ্যে আপনাদেরকে বাড়ির কাজ দিছি। এবং এই কোর্সটা শেষ হয়ে গেলে আপনাদের জন্য তো ভোকাবুলারি শিট আছে, সেটা তো আছে। কিন্তু আজকের ক্লাসের উদ্দেশ্য প্র্যাকটিস করানো, জাস্ট চেক করা। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন। তো আজকের ক্লাসটা হচ্ছে 56 নম্বর ক্লাস। ভাই কল্পনা করে নেই এত এত নাম্বার ক্লাস পর্যন্ত আসবে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সেকশন 8 এর লেকচার 4। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ রিডিং পার্ট 1, কারণ যেহেতু এর আরেকটা পার্ট এর পরবর্তী ক্লাসে আপনারা পাবেন আর কি ইনশাল্লাহ। চলেন আমরা শুরু করি, খুবই ইন্টারেস্টিং ক্লাস। তো স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা আর কিছু না, এটা হচ্ছে আমাদের ওই যে ক্লাস 8 এর ইংরেজি বইয়ের প্রথম পেজের ছবি, যেটা আমি ক্লাসের শুরুতে দেখাচ্ছিলাম আর কি, যে এই বইটা, ওই বইয়ের ছবি। তো ক্লাস 8 এর ইংরেজি বই 2023 শিক্ষাবর্ষের ইংরেজি বইটা যদি আপনি হাতে নেন, তাহলে পৃষ্ঠা নাম্বার 56, 57 এবং 58। কত নাম্বার পৃষ্ঠা, মানে এই বইটা, মানে এই যে আমার হাতে যে বইটা, এই বইটার যদি আপনি 56, 57 এবং 58 এই পৃষ্ঠাগুলোতে খুঁজেন, তাহলে দেখতে পারবেন যে ইউনিট 6-এ একটা গল্প আছে, ইংরেজি গল্প আছে, যে গল্পের নাম হচ্ছে গোয়িং অন এ ফরেন ট্রিপ। এটা হচ্ছে গল্পের নাম, মানে আপনার ওই ইউনিটের নাম আর কি। এবং সেই ইউনিটের ভিতরে একটা গল্প আছে, মানে একটা গল্পের একটা পার্ট আছে, পুরোপুরি গল্প বলা চলে না, একটা গল্পের পার্ট আছে, যে পার্টটা হচ্ছে এট দ্য এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টে। হ্যাঁ, গোয়িং অন এ ফরেন ট্রিপ এর মানে হচ্ছে যে বিদেশ যাত্রা আর কি। বিদেশ যাত্রায় মানে ইউনিট 6-এর যে টপিকটা, এবং এর আন্ডারে একটা গল্প হচ্ছে এট দ্য এয়ারপোর্ট। ঠিক আছে? তো আপনারা যদি পৃষ্ঠা নাম্বার 56, 57 এবং 58-তে যান, তাহলে আপনারা যেটা দেখবেন, আপনারা এটা দেখবেন। এটা আপনারা 56 নম্বর পৃষ্ঠায় দেখবেন। আমি একদম হুবহু বইতে যা আছে সেটাই। হ্যাঁ, 56 নম্বর পৃষ্ঠায় গেলে আপনারা এটা দেখতে পারবেন। 57 নম্বর পৃষ্ঠায় গেলে আপনারা এই লেখাটা দেখতে পারবেন, মানে বইটাই, বইয়ের পৃষ্ঠাটাই নিয়ে আসছি আমি, এটা দেখতে পারবেন। এবং 58 নম্বর পৃষ্ঠাতে আপনারা এটা দেখতে পারবেন। হ্যাঁ, এই তিনটা, যে যে 3টা পৃষ্ঠার কথা আমি এখানে বললাম, যে 56, 57, 58, এই হচ্ছে এই 3টা পৃষ্ঠা। তো আমরা কতটুক পড়বো ভাই? আমরা পড়বো হচ্ছে ওই যে এট দ্য এয়ারপোর্টের যে অংশ, যে যারা, এখান থেকে শুরু করে আপনার এতটুক পর্যন্ত পড়বো, বুঝছেন? এটা কিন্তু বই থেকে নেওয়া, একদম বই থেকে তোলা। এতটুক পর্যন্ত আমি আগে আপনাদেরকে পৃষ্ঠা দেখালাম যে ভাই, মানে যেহেতু আপনাদের সাথে সামনে বই নাই, তাই আমি কি করছি, হুবহু পৃষ্ঠাটাকে নিয়ে এসে এখন দেখাচ্ছি।
তো আমরা এতটুকু রিডিং পড়ার চেষ্টা করবো। তো এখন কথা হইলো যে দেখেন, মানে এত ছোট ছোট লেখা, হ্যাঁ, ল্যাপটপের স্ক্রিনে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, আপনি মোবাইলে কি দেখবেন, ঠিক কিনা? ইয়েস নো? ল্যাপটপেই তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, আপনি মোবাইলে কি দেখবেন? এই কারণে আমাদের প্র্যাকটিসটাকে বা এই প্র্যাকটিক্যাল রিডিং, মানে এই ব্যাপারটাকে সহজ করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে এই লেখাগুলোকে আমি আমার মতো করে সাজিয়েছি। মানে এখানে যা লেখা আছে তাই, এই লেখাগুলোরে আমি আমার মতো করে একটু বড় বড় করে লিখছি যাতে আপনাদের চোখে ধরা পড়ে। বুঝছেন? চলেন তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ চলেন শুরু করি, চলুন পড়ার চেষ্টা করি। গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল, জারা থেকে শুরু হয়েছিল, আমাদের এখানে জারা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, একটু একটু বোঝার চেষ্টা করেন আমি এটা কিভাবে সাজাইছি। উপরের দিকে বাংলায় লিখছি যে চলুন পড়ার চেষ্টা করি, প্র্যাকটিক্যাল রিডিং একটু পড়ার চেষ্টা করি। তারপরে আমরা এখান থেকে পড়বো, এবং এখানে দেখেন দাগ দিছে, এর নিচের অংশে একটু ফাঁকা রাখছে। ফাঁকা রাখার কারণ হইতেছে যদি কোনো শব্দ আমাদের ব্যাখ্যা করার দরকার পড়ে, তাহলে আমরা এই জায়গাটা লেখালেখি করে একটু ব্যাখ্যা করব। বুঝতে পারছেন? মানে আমি একটু আমার স্টাইলে সাজাইছি আর কি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এখন যে, আরে আমি যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে না কেন? ঠিক আছে, চলবে। আচ্ছা, খেয়াল করেন, বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা একটু এভাবে পড়বো আর কি, কিন্তু ওই গল্প ওইটাই, জাস্ট আমি আমার মতো করে লিখছি আর কি, মানে সাজাইছি। আচ্ছা, শুনেন আরেকটা কথা বলি। ওই এর আগের ক্লাসগুলোতে যেমন আমি একজন একজন করে ধইরা ধইরা, হ্যাঁ, কি করছি, মানে রিডিং পড়াইছি, আজকের ক্লাসে কিন্তু এটা করবো না ভাই। সেকশন 8 চলতেছে, ওই হাতে ধরা পড়ানোর সময় না। আমি পড়ে যাব, আপনারা আমার সাথে মিলাবেন। কোথাও না বুঝতে পারলে হাত তুলবেন, আমি ব্যাখ্যা করে দিব যে ভাই এই এই ব্যাপার। আবারও বলি, 100% কমন পড়বে না, 90 থেকে 95% আপনারা পারবেন। 100%-এর গ্যারান্টি আমি কোনোদিন কাউকে দেই নাই। বুঝছেন? খেয়াল করেন, চলেন আমরা পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে শব্দ, এই শব্দের উচ্চারণ হচ্ছে যারা। ঠিক আছে? তো দেখেন, যারা একটা মানুষের নাম। হ্যাঁ, এটাকে যদি আপনি যেই রেই পড়েন, যেই রেই, এই ভাই এত অ্যাডভান্স হলে চলবে না, আমি কাউকে জিজ্ঞেস করিনি। তো কেউ যদি এটাকে যেই রেই পড়েন তাহলে হবে না। কারণ আমরা প্রথমেই বলছি যে বাংলা রিডিং পড়ার নিয়ম আর ইংরেজি রিডিং এর নিয়ম কিন্তু আলাদা জিনিস, রাইট? সো এটাকে বাংলা নাম অনুসারেই পড়তে হবে, যারা। যারা, তারপরে কি? এই শব্দের উচ্চারণ কি? এই শব্দের উচ্চারণ হচ্ছে লিভস। কি উচ্চারণ? লিভস। কিভাবে লিভস? শুনেন, আসলে ওই না বুঝে রিডিং পড়াটা একটা বিপদ। আপনি যদি গ্রামার বুঝেন তাহলে অনেক কিছু আপনার কাছে সহজ হয়ে যাবে। এই শব্দটা মূলত ছিল লিভ। এটা মূলত লিভ ছিল, লিভ। এটা আমার মূল শব্দ। আপনাদেরকে ভার্ব পড়াইছি না, যে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে এস বা ইএস যুক্ত হয়। মানে মানে আমরা বলছিলাম যে, কি বলছিলাম, ধরেন আই প্লে, আমি খেলি, ইউ প্লে, আপনি খেলেন, হি প্লেইজ, তার শেষে মানে এই যে বলতেছি সে খেলে, তার হি প্লেইজ শেষে একটা এস যুক্ত হচ্ছে, তাই না? তো এটা এখানে মূল শব্দ হচ্ছে লিভ। অর্থ তো বুঝবেন না। অর্থ অর্থ বোঝার জন্য তো আপনাকে সেন্টেন্স মেকিং শিখতে হবে, তাই না? তো এখানে মূল শব্দ হচ্ছে লিভ। তো এটা লিভ, সাথে এস আছে, তো এসটাকে উচ্চারণ করতে হবে লিভস। এই এসটা কিন্তু এস এর মতো উচ্চারণ হবে না, এটা হবে জেড এর মতো। কেন জেড এর মতো? কারণ আমরা জানি যে শব্দের শেষে যদি এস থাকে এবং তার আগের সাউন্ড যদি ভয়েসড হয়, তাহলে এসটা জেড এর মতো হবে। ভি একটা ভয়েস সাউন্ড, তাহলে এসটা হবে জেড এর মতো। তাহলে দেখেন ভাই, মিলান মিলান। দেখেন তো আমরা যা পড়ছি, দেখেন, কখনো সেকশন 6 আসবে, কখনো 5 আসবে, সব উঠে আসবে, দেখেন। ঠিক আছে? জাস্ট প্রুফ করব। ওই ভাতের চা, মানে ভাত যেমনে রান্না করার সময় চেক করে দেখে যে সিদ্ধ হয়েছে কিনা, আমরা জাস্ট এরকম একটা ক্লাস 8 এর বই থেকে আমরা গল্প তুলে টেস্ট করতেছি যে আমাদের পড়া এতদিন যা পড়ছি এগুলো ঠিক আছে কিনা। একজন লিখছে আর একটু নিচে দিলে ভালো হতো, কেন ভাই? নিচে দিলে কেন ভালো হতো? কি লেখা কি দেখতে পাচ্ছেন না? লেখা তো ক্লিয়ার দেখতে পাওয়ার কথা। আর আমার নিচে তো একটু খালি জায়গা লাগবে, আমার তো লেখা লাগবে যদি লেখার দরকার পড়ে। খেয়াল করেন, তাহলে এতটুকু অংশের উচ্চারণ কি? লিভস। হ্যাঁ, তারপর এর উচ্চারণ উইথ। এ ভাই সব কমন, উইথ। এর উচ্চারণ হার। এর উচ্চারণ কি? প্যারেন্টস। কি? প্যারেন্টস। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার বলি, দেখেন। এই শব্দটার দিকে খেয়াল করেন ভালোভাবে, হ্যাঁ, এই ভিডিওটার দিকে লক্ষ্য করুন, তুড়ি মারি। এবার লক্ষ্য করুন,
এটা কি এডিটিং নাকি? আচ্ছা, এই শব্দটা থেকে লক্ষ্য করুন, আমি একটু নিচে লিখি শব্দটা, কারণ কিছু জিনিসের ব্যাখ্যা দিতে হবে। PARENTS। দেখেন, সেকশন 6-এ আমরা সিলেবল ডিভিশন প্যাটার্ন পড়ছি। তো আপনি যদি সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই বরাবর ভাগ হয়, তাই না? এই বরাবর ভাগ হয়, এই বরাবর যদি ভাগ হয় তাহলে প্রথম অংশের উচ্চারণ হয় পেই, কারণ এটা ওপেন সিলেবলে আছে। আর পরের অংশের উচ্চারণ হয় রেন্টস। হ্যাঁ, তাহলে আমাদের 6 নম্বর সেকশন অনুযায়ী এই শব্দের উচ্চারণ হয় পেই রেন্টস, ঠিক কিনা? ভাই আমরা কিন্তু সোয়া সাউন্ডে পড়াইছি। হ্যাঁ, সোয়া সাউন্ডে পড়াইছি। অরিজিনালি এই শব্দের উচ্চারণ হচ্ছে পারেন্টস, পা। এটার উচ্চারণ পেই না, পা, 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 মানে সোয়া সাউন্ড দিয়ে। আর এটার উচ্চারণ সোয়া, রান্ট, পারান্ট, এরকম আর কি। কিন্তু আমি যেটা বলবো, দেখেন, আমাদের কোর্সে একটা মূলনীতি হচ্ছে যে আহ শব্দের উচ্চারণ সহজ করার জন্য সূক্ষ্ম বিষয়কে এড়ায় যেতে হবে। ধরে নিলাম এটার অরিজিনাল উচ্চারণ পারেন্টস, কি, পারেন্টস, এটার অরিজিনাল উচ্চারণ পারেন্টস। দরকার নাই অরিজিনাল উচ্চারণ, আপনি যদি পেইরেন্টস বলেন তারপরে তো অত বেশি ভুল হচ্ছে না। আপনি যদি আমাদের 6 নম্বর সেকশন অনুযায়ী পেইরেন্টস যদি বলেন, পেই মানে এটাকে যদি লং সাউন্ড দিয়ে পড়েন তারপরে তো ভুল হচ্ছে না, মানে খুব বেশি বড় ভুল হচ্ছে না, হচ্ছে কি, হচ্ছে না। অথবা আপনি যদি এই এ কে শর্ট সাউন্ড দিয়ে যদি পড়েন, যদিও অরিজিনালি এখানে এটা শর্ট সাউন্ড দিবে, যদি আপনি শর্ট সাউন্ড দিয়ে পড়েন তাহলে কি হয়, প্যারেন্টস। আরে ভাই, অনার্স মাস্টার্স পাস সবাই প্যারেন্টসই বলে, সবাই এটাকে ওই এ শর্ট সাউন্ড দিয়ে পড়ে, শর্ট সাউন্ড দিয়ে কেউ পড়ে না। বুঝছেন? এ- কথাটা বুঝতে পারছেন? জি, কিন্তু এখানে অরিজিনেট এটা শোয়া সাউন্ড দিবে। যাক, সমস্যা নেই, এই শব্দের উচ্চারণ হচ্ছে প্যারেন্টস। পেরেন্টস বলার দরকার নেই, আপনি এটা এ শর্ট সাউন্ড দিয়ে পড়তে পারেন। আমরা কি বলছিলাম, যে আহ, যেসব জায়গায় দেখবেন যে ভাওয়েলের সাউন্ড মিলতেছে না তার মানে এখানে শোয়া সাউন্ড আছে। যাক, এই শব্দের উচ্চারণ প্যারেন্টস, প্যারেন্টস করে কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছেন আশা করি। তারপরে ইন লন্ডন, খুবই সহজ, লন্ডন। ওকে, তাহলে আমি যদি একটা যদি পুরোটা পড়ি তাহলে কি হবে, যারা, যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন। অর্থ কি? সেন্টেন্স মেকিং শেখা লাগবে এগুলো অর্থ বোঝার জন্য। এর অর্থ হচ্ছে যারা তার বাবা মায়ের সাথে লন্ডনে থাকে। কারা কারা সেন্টেন্স মেকিং এ ভর্তি হয়েছেন হাত তুলেন তো। একজন প্রশ্ন করছেন, স্যার তাহলে সেন্টেন্স মেকিং আর স্পোকেনের ভিতর পার্থক্য কি বলেন, অর্থ তো বুঝতে পারবো না। ভাই, এগুলো বহুত বলছে, আর নতুন করে কি বলবো? সেন্টেন্স মেকিং এর কোর্স কোনো স্পোকেনের কোর্স না, আমরা কোনো স্পোকেনের কোর্স করাই না ভাই। আগে ভিত্তি শক্ত করেন, ভিত্তি করার জন্য সেন্টেন্স মেকিং, ঠিক আছে? আচ্ছা, যারা সেন্টেন্স মেকিং করতেছেন এসব অর্থ আপনাদের জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে? শুধু কোর্সটা শেষ করুন ভালো মতো, ইনশাল্লাহ। এই যে আমাদের রিডিংটা শেষ হয়ে যাচ্ছে, তারপর ইনশাল্লাহ ওটা আমরা টানের উপর থাকবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, খেয়াল করেন। তাহলে ওটা গেল, যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, অর্থ হচ্ছে যে যারা তার বাবা মায়ের সাথে, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, বাবা এবং মা উভয়কেই বোঝানোর জন্য প্যারেন্টস শব্দটা ব্যবহার করা হয়। পিতামাতা, যারা তার পিতামাতার সাথে লন্ডনে থাকে। ওকে, তারপরে দেখেন, দেই হ্যাভ, বা এগুলো সবই কমন। কাম, কম হবে না, কাম এক্সেপশনাল হিসেবে পড়েছিলাম। টু বাংলাদেশ, দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কল। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এখানে কোন শব্দ ব্যাখ্যা করা লাগবে? সব ঠিক আছে, এটা ভিজিট, এখানে এসটা জেড এর মতো হবে কারণ এস এর দুই পাশে জেড, এস এর দুই পাশে ভাওয়াল আছে। ভিজিট, ভিসিট না কিন্তু ভিজিট। মনে রাখবেন, এস এর দুই পাশে ভাওয়াল থাকলে সাধারণত এসটা জেড এর মতো হয়। আর এটা হবে জারাস। হ্যাঁ, যারা নাম তার শেষে এস আছে, জারাস, এরকম আর কি, জারাস। আর এটা হবে নিয়ম অনুসারে, আমাদের যে নিয়ম, যে এ এবং ইউ মিলে উচ্চারণ হবে অ, কিন্তু এখানে মানে এই শব্দের মধ্যে এটা অ হবে না, এটা হবে আ। আন্ট, এই শব্দের উচ্চারণ কি আন্ট, অন্ট না, বলে দিচ্ছি। হ্যাঁ, মূলত আন্টি একটা শব্দ আছে না, আন্টি, আন্টি, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই যে আন্টি যে শব্দটা, ওই আন্টি শব্দকে সংক্ষেপে আন্ট লেখা হয়। বুঝছেন? আন্ট। আবার এটাকে আমেরিকান ইংলিশে অ্যান্ট বলে। এর দুইটা উচ্চারণ, আন্ট অ্যান্ড, দুটাই হয়। এটা অন্ট না ভাই, আন্ট। ওই আন্টি থেকে আন্ট আর কি, ঠিক আছে, আন্ট। ওকে, তাহলে আচ্ছা ধরে নিলাম এটা কমন পড়ে নেই, কথার কথা।
এই জন্যই তো ভাই আমি 100, আমি তো বলি নাই যে ভাই যা যা আছে সব পারবেন, এটা তো বলি নাই। তুই একটা মাঝে মধ্যে এরকম হবে, কোনো সমস্যা নেই, এটা থাকবে, সারা জীবনই থাকবে এই সমস্যা। তারপর হচ্ছে অ্যান্ড আঙ্কেল। আচ্ছা এখানে একটা কথা আছে শুনেন, এটার উচ্চারণ আনকল না, মানে এখানে এন এর উচ্চারণ এন হবে না, মানে অনুসার দিয়ে হবে এরকম, আঙ্কল। ঠিক আছে, এগুলো কোনো রুল নাই ভাই, এখানে এনটাকে অনুসারের উচ্চারণ দিয়ে করতে হবে। মানে ব্যাপারটা এরকম, ধরেন UNGCLE, মানে এন জি এর যে সাউন্ড না, এই সাউন্ড দিয়ে করতে হবে, আঙ্কল। বুঝছেন ভাই, প্র্যাকটিসের উপরে কিছু নাই, বুঝছেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আবার পড়ি, দে হ্যাভ, ভাই একটু মিলিয়ে নিয়েন, তাক না দিলেও আশা করি বুঝতে। ভাই যদি এটা দিয়ে পড়াইতাম তাহলে কেমন হইতো, এটা দিয়ে পড়াইতাম, এত ফাঁকা ফাঁকা করে লিখছি, তারপরেও যদি এখনো দাগ দিয়ে দিয়ে পড়ানো লাগে প্রত্যেকটা সময়, তাহলে তো সমস্যা না। মিলান মিলান, দে হ্যাভ কাম, এখান থেকে শুরু করতেছি, হ্যাঁ। দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কল। এর অর্থ হচ্ছে তারা বাংলাদেশে এসেছে। কারা? ওই যে যারা 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 বাংলাদেশে এসছে, কাদের কাদের সাথে সাক্ষাৎ করার জন্য? যারার চাচা চাচির সাথে সাক্ষাৎ করার জন্য। আঙ্কেল মানে এখানে আপনার মামা মাইও হইতে পারে। হ্যাঁ, আঙ্কেল আন্টি এমন একটা শব্দ, আঙ্কেল বলতে মামা বোঝায়, চাচা বোঝায়, খালা আপনার তারপর হচ্ছে কি খালুও বোঝায়। হ্যাঁ, আঙ্কেল অনেক ইয়াতে ব্যবহার হয় আর কি। যাক, আমরা ধরে নিচ্ছি চাচা চাচি, যে যারা বাংলাদেশে এসছে তার চাচা চাচির সাথে দেখা করার জন্য। ভাই এত এই যে এক ভাই বলতেছে ভাই ইংলিশ পত্রিকা পড়েন, আপনি লেটে ক্লাসে ঢুকছেন। আমি প্রথমেই বলছি ক্লাস 8 এর বই একটা স্ট্যান্ডার্ড লেভেলের বই। হ্যাঁ, পত্রিকা তো অনেক উপরের জিনিস ভাই, পত্রিকা কেন পড়াবো? ক্লাস 10 এর বইও তো ধরি নেই। আমরা প্রথমেই বলছি যে আমরা ক্লাসের 8 এর বইটাকে বাংলাদেশে স্ট্যান্ডার্ড বই ধরি, স্ট্যান্ডার্ড লেভেল ধরি। ক্লাস 5 এর গুলো সোজা, হ্যাঁ, আবার এসএসসি ইন্টার এগুলো আরো কঠিন। ঠিক আছে, এসএসসি ইন্টার এগুলো আরো কঠিন। তো 8-এরটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, কারণ এখানে সব লেভেলের স্টুডেন্ট আছে, দুর্বল, অতি দুর্বল, ভালো সবাই আছে। যারা পারে তাদের কাছে তো পানির মতো সোজা। এখন যারা পারে না, এখন তাদেরকে যদি শুরুতে আমি ইন্টারে বই হাতে ধরায় দিই, পত্রিকা ধরায় দেই, এই যে দেখেন, আপনি কমেন্ট চেক করেন, এই যে দেখেন কতজনে কি লিখছে এখানে। একজন কি লিখছে, আহ ফাতেমা ইয়াসমিন লিখেছে, স্যার গো আমার তো অনেক বেশি ভয় করতেছে। তো এই যে এখন পড়াইতেছি দেখি, ফাতেমা ইয়াসমিন এখন কি ভয় লাগতেছে? একটু হাত তোলেন তো, ফাতেমা ইয়াসমিন হাত তোলেন, আনমিউট করেন। এই যে পড়াইলাম যে, এখন কি আসসালামু ভয় আলাইকুম স্যার। করতে পারতেছেন? ভয় লাগতেছে? জি না স্যার, আপনি তো আমার পছন্দের পাতাটাই দিলেন। পছন্দের পাতা মানে? ওই যে লন্ডন লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, আপনি তো সিলেটি মানুষ, আচ্ছা। যাক, কথা ওইটা না, কথা হচ্ছে যে পড়তে পারতেছেন কিনা, এটা কোন পড়তে পারতেছেন? জি। আচ্ছা, এবার দেখেন, আমি যদি আজকে ওই ইন্টারের বই দিয়ে যদি দেখাইতাম, তাহলে ডেফিনেটলি দুই একজন একটু ডরাইতো। ক্লাস 8-এর বই একটা স্ট্যান্ডার্ড লেভেলের বই, এই জন্য এই বইটাকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, দেখেন তারপরে, তাহলে কি তারা বাংলাদেশে আসছে কেন? যারা চাচা চাচির সাথে দেখা করার জন্য। তারপরে কি দেখেন, শি ইজ ভেরি ক্লোজ, এখানে এস এস এর সাউন্ড হবে, কারণ আপনারা জানেন ক্লোজ এমন একটা শব্দ, এটা এস ও হয় জেড ও হয়। এখানে ক্লোজটা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, মানে এগুলা সেন্টেন্স ব্রেকিং না, এগুলো বুঝবেন না। যাক, এখানে এস এস এর মতো হবে, জেড হবে না। ওই ক্লাস এস কখন এস হয় কখন জেড হয়, ওইখানে যান, ওইখানে বিস্তারিত আছে। ক্লোজ টু হার কাজিন, এই শব্দের উচ্চারণ কি? এই শব্দের উচ্চারণ হচ্ছে কাজিন, পড়াইছি। হ্যাঁ, সি, ও এবং ইউ, খেয়াল করেন, ও এবং ইউ এর উচ্চারণ ও হয়, আবার আও হয়, আবার আ হয়, আবার উ হয়। এর কিন্তু একাধিক সাউন্ড আছে, রাইট? বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলোতে ও এবং ইউ এর উচ্চারণ আ হয়, তার মধ্যে একটা হচ্ছে কাজিন। এই কাজিন শব্দের মধ্যে ও এবং ইউ এর উচ্চারণ কি হয়? আর হয়। আপনার লিস্ট পেয়ে যাবেন কোথায় কোথায় ও ইউ এর উচ্চারণ আ হয়, আমরা তো দেখাইছি। তারপর আপনার কি লিস্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে, আমাদের শীটের মধ্যে। আচ্ছা, কি উচ্চারণ? কাজিন। ওকে, তারপর কি? মিতা। আচ্ছা, এর অর্থ কি আবার পড়ি।
শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা, এর অর্থ হচ্ছে শি, শি মানে হচ্ছে সে, সে বলতে কাকে বোঝাচ্ছে? যারা, মানে যারা তার কাজিন মানে তার চাচাতো বোন মিতার সাথে খুবই কি ঘনিষ্ঠ, মানে তার সাথে ঘনিষ্ঠ আর কি, বুঝছেন? যে আশা করি সবাই বুঝতে পেরেছেন। খুব কি কষ্ট হয়েছে বুঝতে? হ্যাঁ, খুব কারো বেশি, কারো যদি কষ্ট হয় তাহলে বলেন যে ভাই খুব কষ্ট। এটা কিন্তু ভাই ক্লাস 8 এর বই, স্ট্যান্ডার্ড লেভেল। এখানে কারা কারা আছেন জীবনে কোনো স্কুলে যান নাই? হাত তোলেন। কোনোদিন স্কুলে যায়নি ভাই, আমি ক্লাস 1 পড়ছি, 2 পড়ছি, 2 এর উপরে কেউ নাই। চিন্তা করেন ভাই, একটু হাত তোলেন ভাই। টু 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 এর 2 পর্যন্ত আছে, বা 3, দান 3, 3-র নিচে যারা, 3-র নিচে তারা হাত তোলেন। 3-র নিচে যারা আছেন, 3-র নিচে যারা আছেন তারা হাত তোলেন। 3, লজ্জা করেন না ভাই, একটু দেখানোর বোঝানো দরকার আছে। জি 17 আনমিউট করেন, সোবেল আনমিউট করেন, তাড়াতাড়ি, কুইক কুইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি পাস? জি স্যার, আমি ক্লাস 2 পাস। ক্লাস 2 পাস, আপনি কি এটা পড়তে পারছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, খুব সুন্দর তাহলে করে কি আমি পড়তে এটা দাবি পারছি। করতে পারি আমাদের কোর্স করার পরে আপনি ক্লাস 2 পাস হওয়া সত্ত্বেও ক্লাস 8 এর বই পড়তে পারতেছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফাতেমা ইয়াসমিন আনমিউট করেন, দেখি জি স্যার। আপনি কি পড়তে পারতেছেন? জি মানে দেখেন, আপনি তো কোনদিন স্কুলে যাননি, গেছিলেন? না তো, পাশ ফেল আমি এগুলো কিছুই জানি না। ওয়েট ওয়েট, উনি ফাতেমা ইয়াসমিন কোনদিন স্কুলে যায়নি, তারপরও সে 8 এর বই পড়তে পারতেছে। তারপর শহীদুল ইসলাম ভাই আনমিউট করেন, আপনি কি পাস শহীদুল ইসলাম ভাই? বলেন ভাই শহীদুল ইসলাম ভাই, কি পাস আপনি? অন পাস অন। 1 পাস। আপনি এটা পড়তে পারছেন না, কোথাও সমস্যা হয়েছে? জি স্যার পড়তে। আরে ভাই, মানে কত ঝামেলা হলো বলেন। যদি ঝামেলা তখনই হবে যদি আপনার পিছনে পড়া ক্লিয়ার না থাকে, ক্লিয়ার না থাকলে না, ঝামেলা পড়তে হবে। পারছি। মার্শাল্লাহ। আচ্ছা ওকে, ঠিক আছে। তারপর দেখেন, রিপন ভাই বলেন, আপনি কি পাস? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি, কি পাস আপনি? স্যার, আমি 1 থেকে 2 অব্দি পড়ছিলাম। আচ্ছা, আপনি 1 থেকে 2 পর্যন্ত পড়ছেন, কিন্তু আমাদের কোর্স করার পরে আপনি এখন 8 এর বই রিডিং পড়তে পারতেছেন, তাই তো? জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চলেন আমরা তো সামনে যাবোই, আরো তো শীত মিট এগুলো তো আছেই। তারপরে শফিকুল ইসলাম কি পাস ভাই? শফিকুল ইসলাম 91 রোল নাম্বার আনমিট করেন, সেন্টেন্স মেকিং 91 রোল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি পাস? স্যার আমি স্কুলে যাই নাই কি স্যার, আপনার আপনি এই কোন জায়গায় ক্লাস। স্কুলে যান? আপনি কি এটা পড়তে পারছেন? ইয়েস। কোথায় সমস্যা হয়েছে, কোন জায়গায় সমস্যা হয়েছে? না স্যার, কোনো জায়গায় সমস্যা এমন হয়নি কে। কি কোনো জায়গা আছে যে মনে হচ্ছে আমরা পড়াই নাই, মানে আমাদের কোর্সে কভার করা হয় নাই? দুই একটা টুকিটাকি থাকতে পারে, ওটা সারা জীবনই থাকবে, কিন্তু ওভারঅল কি মনে হয় সব পড়ানো হয়েছে না? জি স্যার। জি। এবং আপনার জন্য সুখবর কি জানেন? আপনি সেন্টেন্স মেকিং এ ভর্তি হয়েছেন না? জি ইনশাআল্লাহ সেন্টেন্স মেকিং করলে এগুলো অর্থ সহ বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তবে পড়াগুলো ক্লিয়ার রাখতে হবে। ভাই একজন জি শিক্ষক স্যার। হিসেবে আমার সার্থকতা এটাই। এই যে স্টুডেন্টরা কোনোদিন স্কুলে যায় নাই, ক্লাস 1 পাস 2 পাস, তারা 8 এর বই পড়তে পারতেছে, হ্যাঁ, এবং লাইভ। তাদের সাথে আমার এর আগে কোনো যুক্তি হয় নাই, আপনারা জানেন আমি কিভাবে হুটহাট করে ডাক দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করে। যাক, খুবই সহজ ভাই, এত কঠিন না। বড় বড় শব্দগুলো শুরু হয় ক্লাস 10 থেকে, সত্যি বলতে 9 10 এর বই থেকে শুরু হয়। 8 এর ক্লাস পর্যন্ত এত বড় শব্দ থাকে না, আর 8 এরটা একটা স্ট্যান্ডার্ড বই ধরা হয়, ঠিক আছে? আচ্ছা চলেন তা আমরা পরবর্তী স্লাইডে যাই। এই গল্প কিন্তু শেষ হয় নাই ভাই, গল্প কিন্তু চলতেছে। আমরা কোথায় আছি? এ এটা পরে শেষ করবো আর কি, মানে একদম এখানে তো জাস্ট অল্প কিছু আর কি। চলেন চলেন, তারপর আমরা আরো দেখি, হ্যাঁ। খেয়াল করেন, এটা হচ্ছে বোথ। বোথ, এখানে ওটা ওকারে সাউন্ড দিবে, ও ও, বোথ। হ্যাঁ, নিয়ম অনুসারে বথ হয়, কিন্তু বথ না, বোথ। মনে রাখবেন, এটা মনে হয় আমি অনেক জায়গায় বলছি মনে হয়। বোথ, এর উচ্চারণ হচ্ছে বোথ, বোথ। দা, এটা হচ্ছে ফ্যামিলিস, ফ্যামিলিস। কি উচ্চারণ? ফ্যামিলিস। আচ্ছা দেখেন এটা কেমনে ফ্যামিলিস হলো, এখানে কাটেন এখানে কাটেন, শেষ। আর কি ভাই, কাটাকাটি কি পারেন না? দুই পাশে ভাওয়াল, মাঝখানে যদি কনসোনেন্ট থাকে তাহলে কাটার পরে কনসোনেন্ট রাখেন।
তাহলে এর উচ্চারণ শর্ট হবে ফ্যামিলিস। এখানে একটা কথা আছে, এই যে আই দেখতে পাচ্ছেন না, এখানে মূলত শোয়া সাউন্ড আছে। ধর শোয়া সাউন্ডের গোষ্ঠী মারেন, শোয়া সাউন্ড লাগবে না, আইকে শর্ট আই দিয়ে পড়েন। তাহলে কি ফ্যামিলিস, কি উচ্চারণ? ফ্যামিলিস। মূলত শব্দটা কি ছিল জানেন? এখানে ওয়াই ছিল, ফ্যামিলি, ফ্যামিলি ছিল। ফ্যামিলি মানে কি? পরিবার। হ্যাঁ, এই ওয়াইটাকে মানে এক মানে বহুবচন, পরিবার শব্দটাকে বহুবচন করার জন্য এস যুক্ত করা লাগছে। এস আসার কারণে ওয়াই পরে গিয়ে আই ই যুক্ত হয়েছে। এগুলো স্পেলিং এর রুল। ফ্যামিলি থেকে ফ্যামিলিস, ফ্যামিলি এক বচন, ফ্যামিলিস বহু বচন। বুঝছেন? যেমন ম্যাঙ্গো এক বচন, ম্যাঙ্গোজ বহু বচন। বয় এক বচন, বয়েজ বহু বচন। এরকম ফ্যামিলি, ফ্যামিলিস। ওকে, তারপর বোথ দা ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড। ভিজিটেড ভাই, এই ইডি আছে শব্দের শেষে, তার আগে টি আছে, তাহলে ই এর সাউন্ড আই এর শর্ট সাউন্ডে কনভার্ট হবে ভিজিটেড। আর যদি মনে হয় যে না আই এর শর্ট সাউন্ডে কনভার্ট করবেন না, তাহলে ই এর শর্ট সাউন্ড দিয়ে পড়েন। শব্দের শেষে ইডি যুক্ত ভার্বের উচ্চারণ পড়াইছি না, খুঁজে দেখেন ওইখানে। এই শব্দের উচ্চারণ ভিজিটেড হওয়ার কথা, কিন্তু সমস্যা হলে ভিজিটেড পড়েন, ভিজিটেড। তারপর কি মেনি। আচ্ছা, তারপর শব্দটা আমরা দেখি মেনি, বড় শব্দ। ভাই ভয় পাওয়া যাবে না বড় শব্দ দেখলে, চলেন আমরা কাটাকাটি করি। এতটুক তো ইন্টার নাকি? এতটুকু ইন্টার না? ইন্টার। তারপর কি এস্টিং, তো মিলাইলে ইন্টারেস্টিং। মিলাইলে কি ইন্টারেস্টিং। আমরা বলছি কাটার পরে যদি ভাওয়াল থাকে, হ্যাঁ, কাটার পরে যদি ভাওয়াল থাকে, তাহলে ভাওয়ালের সাউন্ড থেকে আগের কনসেপ্টের সাথে মিলায় পড়তে হয়, তাহলে ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে একটা কথা আছে শুনেন, আমরা কিন্তু এটা বলেই দিছি যে ইন্টার, তাই না? ই এর পর আর থাকলে ই এর সাউন্ড আর মতো হবে, এটা তো জানেনই। এই শব্দের উচ্চারণ কি? ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, এই জায়গাটা উচ্চারণে একটু অ্যাডভান্স বিষয় আছে। বাদ দেন অ্যাডভান্স, বুঝছেন, দরকার নেই, নর্মালি ইন্টারেস্টিং পড়েন। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি? প্লেসেস। হ্যাঁ, প্লেস, বাট এতটুকু উচ্চারণ ভাই, প্লেস। প্লেস মানে হচ্ছে জায়গা। এক বচনকে বহু বচন করার জন্য এস যুক্ত করা হয়, তো এখানে এস যুক্ত করে মানে জায়গা বোঝাচ্ছে। প্লেসেস ইন বাংলাদেশ। হ্যাঁ, প্লেসেস ইন বাংলাদেশ। আচ্ছা, তাহলে এখান থেকে আবার একটা পড়ি। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস ইন বাংলাদেশ। অর্থ করি, বোথ দ্য ফ্যামিলিজ, বোথ দ্য ফ্যামিলিজ এর মানে হচ্ছে উভয় ফ্যামিলি। উভয় ফ্যামিলি বলতে কি? ওই যে জারার ফ্যামিলি, যে জারার কথা বলতেছি, জারার ফ্যামিলি এবং মিতার ফ্যামিলি, বা মানে এটাকে সুন্দর অর্থ করার জন্য উভয়, উভয় বলতে এখানে দুইজনকে বোঝাচ্ছে, মানে দুনো দুনো ফ্যামিলি, দুনো দুনো ফ্যামিলি বা উভয় ফ্যামিলি হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস, মানে ভিজিট করেছে, পরিদর্শন করেছে অনেক ইন্টারেস্টিং জায়গায়, মানে জায়গাতে বাংলাদেশের, মানে তারা উভয় ফ্যামিলি বাংলাদেশের অনেক ইন্টারেস্টিং জায়গায় ভ্রমণ করেছে। এটা হচ্ছে যদি আমি সাবলীল অর্থ করি আর কি। কারা? ও হচ্ছে যারা হচ্ছে আর ইয়া। তারপরে কি লেখছে দেখেন, ইট ওয়াজ গ্রেট ফান। ইজি, একদম ইজি। ইট ওয়াজ গ্রেট ফান, ইট ওয়াজ গ্রেট ফান। এটা কিন্তু গ্রেট ভাই, ই এর সাউন্ড নর্মালি ই হয়, কিন্তু কিছু শব্দে ই এ মিলে এ লং সাউন্ড দেয়। এখানে হচ্ছে গ্রেট, এই শব্দগুলো আমরা দেখাইছি। ইট ওয়াজ গ্রেট ফান এর মানে কি? আর এর মানে হচ্ছে এটা ব্যাপারটা অনেক মজাদার ছিল। হ্যাঁ, এটা অনেক মজা ছিল, দারুণ ছিল। তারপর দেখেন, দেন দে ডিসাইডেড, বা অরিজিনাল ডিসাইডিড। অরিজিনালটা না বলতে চাইলে ই এর শর্ট সাউন্ড দিয়ে পড়েন ডিসাইডেড। হ্যাঁ, ডিসাইডেড। এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে ভাই, ইজি, ডিসাইডেড। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি শুনেন, দেখেন ডিসাইডেড, এখানে অনেকে বলতে পারেন যে ভাই এখানে আই এর ওপেন সিলেবলে থাকা সত্ত্বেও আইটা কেন মানে ডিসিডেড হইলো না? আমরা তো একটা টেকনিক শিখেছিলাম না, যে ওপেন মাল্টিসিলেবিক ওয়ার্ডে ওপেন সিলেবলে আই এর লং সাউন্ড শর্ট সাউন্ডে কনভার্ট হয়, তাহলে ওই হিসেবে তো এখানে আপনার ই হওয়ার কথা ছিল, কি জানি বলে, ডিসিডেড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ডিসাইডেড কেন হইলো?
কারণ আমরা এই কথা বলছি যে ভার্বের শেষে আইএনজি যুক্ত হোক আর ভার্বের শেষে ইডি যুক্ত হোক, মূল ভার্বের উচ্চারণ ঠিক রাখতে হবে। কারণ এখানে মূল ভার্ব হচ্ছে ডিসাইড। ডিসাইড মানে কি? ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। ডিসাইড মানে কি? সিদ্ধান্ত গ্রহণ করা। মূল ভার্ব হচ্ছে ডিসাইড। খেয়াল করেন, এখানে যদি আপনি ডিটা বাদ দেন, ডিটা যদি বাদ দেন, তাহলে কি এটা ডিসাইড না? ঠিক কিনা? ডিসাইড কিনা? এর মূল ভার্ব ডিসাইড, তো ডি আসছে এই জন্য ডিসাইডেড। মানে ডি আসার কারণে ডিসিডেড বলা যাবে না, কারণ এটা নিয়ম ভাই। আপনি ভার্বের শেষে যদি আপনি আইএনজি যুক্ত করেন বা ইডি যুক্ত করেন, যদি আসে, মূল ভার্বের উচ্চারণ চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ড্রাইভিং, ওটাকে ড্রিভিং বলা যাবে না, ড্রাইভিংই বলতে হবে, কারণ মূল শব্দ কি? ড্রাইভ। এগুলো নিয়ে কথা হয়েছে। শব্দ উচ্চারণ কি? ডিসাইডেড। ওকে, দেন দে ডিসাইডেড দ্যাট দে উড, এটার উচ্চারণ উড, মুখস্থ করাইছিলাম এটা। হ্যাঁ, এখানে এলটা সাইলেন্ট, এলটা সাইলেন্ট, আর এখানে ও ইউ মিলে উ উচ্চারণ দিবে, উড। দে উড ভিজিট সাম প্লেসেস। হ্যাঁ, এটা এতটুকুর অর্থ কি? আমি আচ্ছা টানা আরেকবার রিডিং করি। দেন দে ডিসাইডেড দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস। এখানে ডট ডট দিয়ে বুঝাইছি, এই বাক্যটা এখনো সম্পূর্ণ হয় নাই, এর পরবর্তী স্লাইডে আছে। আচ্ছা, এটা অর্থটা করি। দেন, তারপর দে ডিসাইডেড, দে ডিসাইডেড দ্যাট, তারা সিদ্ধান্ত নিল যে দে উড, দে তারা উড ভিজিট পরিদর্শন করবে সাম প্লেসেস কিছু জায়গা। আর তখন তারা ডিসাইড করলো, যেহেতু তারা বাংলাদেশের মেনি অনেক জায়গা যেহেতু তারা ঘুরছে, এখন তারা ডিসাইড করলো যে তারা কিছু জায়গা ভ্রমণ করবে। কোথায়? আউটসাইড, বাইরে, বাংলা, আউটসাইড বাংলাদেশ মানে বাংলাদেশের বাইরে। টু, টু মানে হচ্ছে ও উচ্চারণ দেয় আর কি, বাংলাদেশের বাইরেও তারা কিছু জায়গা পরিদর্শন করবে। এটার উচ্চারণ কি? আউটসাইড। খুবই সহজ ভাই, এখানে ভাগ করে দেন আউটসাইড। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড আপনারা জানেন। আউটসাইড এর শব্দের উচ্চারণ কি? আউটসাইড বাংলাদেশ টু। মানে তখন তারা ডিসাইড, মানে সিদ্ধান্ত নিল যে তারা বাংলাদেশের বাইরেও কিছু জায়গা পরিদর্শন করবে। তারপর খেয়াল করেন, দেই ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড। এটা হচ্ছে একটা দেশের নাম, থাইল্যান্ড। হ্যাঁ, থাইল্যান্ডের বানান এরকম, এরকমই পড়তে হবে আমাকে। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, তারা থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিল। অর্থ কি? দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল, টু গো যেতে, তারা যাওয়ার সিদ্ধান্ত নিল, টু থাইল্যান্ড, থাইল্যান্ডে, তার থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপরে বাট, কিন্তু, মিরাস প্যারেন্টস, কিন্তু মীরার বাবা মা ওয়ার টু বিজি উইথ, এটা হচ্ছে ওয়ার, ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক। আচ্ছা, আমি তারপর টানের উপর পড়ি এখান থেকে। বাট মীরাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক। অর্থ কি? অর্থ হচ্ছে যে কিন্তু মীরার বাবা মা অত্যন্ত বিজি ছিল তাদের কি নিয়ে? কাজ নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে অর্থ আর কি। তারপর দেখেন, সো সুতরাং, সো মানে হচ্ছে সুতরাং, দেই কুড নট গো, সুতরাং তারা যেতে পারছে না। মীরার বাবা মা যেহেতু কাজ নিয়ে অনেক বিজি, তারা কি পারছে না? যেতে পারছে না। জি বলেন, 37 নাজমুল হোসেন বলেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার ওইখানে যে বললেন মীরা, ওইখানে মিরাজ না কি বুঝতেছি না, যে বাটের পর আর কি। আচ্ছা শোনেন, অরিজিনাল নাম হলো মিতা। ও, আমি কি মীরা বলছি? জি স্যার, সেই জন্যই তো মীরা কনফিউজ না, হয়ে গেছি। মিতা, মিতা, সরি, মীরা যদি বলে থাকি ভুল। মিতা, মিতা। হ্যাঁ, মিতা হ্যাঁ, নাম, এখন ঠিক মেয়েদের আছে। নাম মিতা, মিতা। মিতা, এখন এখন ঠিক মিতাস আছে স্যার। প্যারেন্টস মানে হচ্ছে মিতার বাবা মা আর কি। সম্পর্ক বোঝানোর এখন জন্য, ঠিক আছে। পসেসিভ বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি দিয়ে এস লেখা হয়। এগুলো সেন্টেন্স মেকিং গেলে বুঝতে পারবেন। আচ্ছা সরি, আমি যদি মীরা বলে থাকি তাহলে ভুল, বেখেয়ালে হতে বলে ফেলছি। আশা করি বুঝতে পেরেছেন এতটুকু। হ্যাঁ, ওকে, চলেন তারপর যাই। তারপরে আমরা দেখি, তারপর দেখেন ভাই, এখানে এখানে ভাগ হবে। তো প্রথম অংশের উচ্চারণ হাউ, এই অংশের উচ্চারণ এভার, দুটো মিলে হাউ এভার। কি উচ্চারণ? হাউ এভার। তারপর মিতা। হ্যাঁ, এটা মাইটেই না, এটা যেহেতু মানুষের নাম, তো বাংলা নামের যে নিয়ম সে অনুসারে হবে আর কি। মিতা ওয়াজ গোয়িং, গোয়িং উইথ দেম। ঠিক আছে, তাহলে টানের উপর পড়ি আবার। হাউ এভার মিতা ওয়াজ গোয়িং উইথ দেম। অর্থ হচ্ছে
হাউএভার মানে হচ্ছে যাই হোক, যে যাই হোক মিতা তাদের সাথে যাচ্ছে। তারা বলতে কারা? ওই যে যারা এবং যারার বাপ মায়ের সাথে যাচ্ছে আর কি। তারপরে দেখেন কি লেখা, মিতা, যারা অ্যান্ড হার প্যারেন্টস এট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা একটু ধীরে ধীরে পড়ি। দেখেন, মিতা, ওকে, যারা অ্যান্ড হার প্যারেন্টস, ক্লিয়ার, এট হজরত শাহ জালাল, ওকে। এটুক দেখেন, এটা ইন্টারন্যাশনাল কেমন হলো দেখেন, ইন্টার, হ্যাঁ, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, বুঝছেন, সহজ। যদি কখনো কোনো বড় শব্দের উচ্চারণ মিলাইতে কষ্ট হয়, আমি আপনাদেরকে বলবো মিলানোর দরকার নেই, উচ্চারণটা আয়ত্ত করে নেন। বুঝছেন? যদি কখনো দেখেন বড় শব্দের উচ্চারণ কি হয়, মিলাইতে সমস্যা হয়, আমি আপনাদেরকে বলবো যে মিলানোর দরকার নেই। আরে কি করবেন, উচ্চারণটা আয়ত্ত করে নেবেন। এই যে শব্দটা, এই শব্দের অরিজিনাল উচ্চারণ ইন্টারন্যাশনাল, বুঝছেন? জাস্ট আয়ত্ত করে নেন, এতটুকুই বাস। আর এটার উচ্চারণ কি, এয়ারপোর্ট। এয়ারপোর্ট এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, এয়ারপোর্ট। আচ্ছা, এটা অর্থ কি? এতটুকুর অর্থ, মিতা, যারা এবং যারার বাবা মা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং আছে মনে হয়, এখানে হচ্ছে আর হবে, আর আর হবে। আচ্ছা, আমি একটু দেখি তো, আমারই ভুল হবে, বইয়ের কেন ভুল হবে? বইয়ের তো ভুল হওয়ার কথা না। হ্যাঁ, আর বইতে আর আছে, আমার তুলতে মনে নেই। মানে আমি মানে এখানে গ্রামার অনুযায়ী একটা আর তো ডেফিনেটলি হবে, আর ছাড়া সেন্টেন্সই মিলবে না। এখানে একটা আর হবে আর কি, মিতা, যারা এন্ড হার প্যারেন্টস আর, আর আসবে, একটা সেন্টেন্স মেকিং এর ব্যাপার, এট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন, তারপর হচ্ছে দেই, তারা, আর ওয়েটিং, তারা অপেক্ষা করছে, ইন দা লাউঞ্জ, মানে বসার বিশেষ একটা স্থান। ওয়েটিং, ওয়েটিং রুম হচ্ছে নর্মাল ওয়েটিং রুম। শুনেন, ওয়েটিং রুম আর লাউঞ্জের মধ্যে পার্থক্য কি? ওয়েটিং রুম হচ্ছে নর্মাল একটা ওয়েট করার জন্য কিছু একটা, লাউঞ্জ মানে হচ্ছে বিশেষ সুবিধাযুক্ত জায়গা যেখানে মানুষ ওয়েট করতে পারে। শুধু ওয়েট না, মানে র্যান্ডম অনেক কাজই ওখানে, আড্ডা দেওয়া একটু। লাউঞ্জ সার্চ দিয়েন ভাই, লাউঞ্জ জিনিসটা কি। ভিআইপি দের লাউঞ্জ থাকে, আর সাধারণ যারা ইকোনমি থাকে তাদের ওয়েটিং রুম থাকে। বুঝছেন? জানি না ইকোনমি যারা থাকে তাদের লাউঞ্জ থাকে কিনা। এটা হচ্ছে লাউঞ্জ, কি উচ্চারণ, লাউঞ্জ। লাউঞ্জ কেমনে হইলো, আমি আপনাদেরকে বহুবার বলছি, ও এবং ইউ এর বেশিরভাগ উচ্চারণ হবে আও। তাহলে লাউঞ্জ, আপনারা জানেন জি এর পরে যদি ই থাকে বিশেষত শব্দের শেষে, তাহলে অবশ্যই জিটা বর্গীয় জয়ের মতো সাউন্ড দেবে। তাহলে এই শব্দের উচ্চারণ হচ্ছে লাউঞ্জ। দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ, তারা লাউঞ্জে, হ্যাঁ, ওই লাউঞ্জে, লাউঞ্জের বাংলা লাউঞ্জি ভাই, এগুলোর বাংলা আসলে কি আমি জানি না। তারা লাউঞ্জে অবস্থান করছে। আচ্ছা, চলেন তারপর দেখি। ওকে, তারপর দেখেন, মিতা ইজ ভেরি এক্সাইটেড, এক্সাইটেড, এক্সিটেড না ভাই, হ্যাঁ। মাল্টি সিলেবিক ওয়ার্ডে ওপেন সিলেবল এখানে ভাগ করলে কেমনে হয়, এমনে ভাগ হয়, এমনে ভাগ হয়। হ্যাঁ, আইটা কিন্তু ওপেন সিলেবলে পড়ে, তাই বলে এখানে আয়ের উচ্চারণ শর্ট হবে না। কেন? কারণ আমার মূল যে ভার্ব, এই মূল ভার্বের উচ্চারণ হচ্ছে এক্সাইট, ডি তো পরে আসছে, ডি তো আসছে পরে, আমার মূল ভার্বই হচ্ছে এক্সাইট। এক্সাইট মানে কি, উত্তেজিত হওয়া, ঠিক আছে। এখানে হচ্ছে এক্সাইটেড, ওকে। তাহলে বাক্যটা কি দাঁড়ায়, মিতা ইজ, মিতা, মিতা হয় মানে মিতা ভেরি এক্সাইটেড, মিতা অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে, অনেক বেশি উত্তেজিত হয়ে আছে, কি নিয়ে, যেহেতু সে ভ্রমণ করবে। দেখেন তারপরে একটা ইন্টারেস্টিং লাইন আছে, দিস ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড এ প্লেন। এমন কোন শব্দ নাই যে আপনারা কমন পড়ে নেই, সবই পড়াইছি আমরা। আচ্ছা, কি বলতেছে এখানে, দিস ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড এ প্লেন। এর অর্থ হচ্ছে দিস ইজ
এটাই হচ্ছে হার ফার্স্ট টাইম, তার প্রথমবার। এটাই হচ্ছে তার প্রথমবার, কার? মিতার। টু বোর্ড এ প্লেন, মানে প্লেনে ওঠার। মানে মিতা জীবনে এর আগে প্লেনে ওঠে না, এই প্রথম মিতা প্লেনে উঠতে যাচ্ছে। এটাই আর কি সাবলীল অর্থ করলে। এটাই হচ্ছে প্রথমবার যে মিতা প্লেনে উঠবে। ওকে, তারপর দেখেন, দেই তারা, আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমানে কত পার্সেন্ট মানুষ ফ্লাই করে আই ডোন্ট নো। মানুষ তো অন্যান্য বিদেশি এয়ারলাইন গুলোতে ফ্লাই করে। যাক, থাইল্যান্ডে যাবে বাংলাদেশ বিমানে করে, ভালো, খারাপ না। শুনেন, খেয়াল করেন, দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, মানে দেখেন, পড়তে তো পারছেন সবাই, তাই না? এখানে ভাই আজকের ক্লাসে উদ্দেশ্য তো অর্থ বোঝানো না, রিডিং তো পড়তে পারছেন, তারপর অর্থ একটু বুঝাই। মানে তারা বাংলাদেশ বিমানে করে যাবে, এটা হচ্ছে সাবলীল অর্থ। আর যদি আপনি শাব্দিক অর্থ নেন, দে আর ফ্লাইং, তারা উঠতেছে, তারা বাংলাদেশ বিমানে করে উঠতেছে। শাব্দিক অর্থ এখানে আসবে না, মিলবে না। এখানে সাবলীল অর্থ নিতে হবে, তারা বাংলাদেশ বিমানে করে যাচ্ছে, এটা হচ্ছে সাবলীল অর্থ। জি, তারপর দেখেন, মিতা ইজ হোপিং, এই শব্দের উচ্চারণটা খেয়াল করেন। হ্যাঁ, কি? হোপিং, হোপিং, এখানে ওটা লং সাউন্ড দিবে। দেখেন, আমি আপনাদেরকে ওই আইএনজির ক্লাসে খুব ভালো মতো বুঝাইছি যে আইএনজি যুক্ত শব্দের উচ্চারণ কিন্তু একটু অ্যাডভান্স, বিশেষ করে ভার্বের শেষে যে আইএনজি গুলা যেগুলো আছে, তাই না? এটার মূল শব্দটা ছিল HOPE, হোপ। এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এই ইটা পরে বাদ হয়ে গেছে স্পেলিং এর রুল অনুসারে। তো স্পেলিং এর রুল অনুসারে ই বাদ হয়েছে, তাই বলে কি আয়ের সাউন্ড কি লং বাদ যাবে না? ভার্বের মূল উচ্চারণ ঠিক থাকবে, হপিং না হোপিং। হোপ মানে হচ্ছে আশা করা, প্রত্যাশা করা। হোপ মানে কি? আমরা বলি না আই হোপ ইউ উইল বি গ্রেট, ইউ উইল ডু গ্রেট, আমি আশা করি আপনি ভালো কিছু করবেন। হ্যাঁ, হোপ মানে হচ্ছে আশা করা। এখানে কি বলছে? মিতা ইজ হোপিং, তারপরে কি, টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড। আচ্ছা, অর্থ কি? মিতা ইজ হোপিং, মিতা প্রত্যাশা করছে, টু হ্যাভ এ গ্রেট টাইম, একটা ভালো সময় উপভোগ করার, ইন থাইল্যান্ড, থাইল্যান্ডে। মানে মিতা থাইল্যান্ডে একটা ভালো সময় উপভোগ করার প্রত্যাশা করছে, এটাই। মিতা ইজ হোপিং, হপিং না, হপিং না, হোপিং। হ্যাঁ, ওই ভার্বের মূল উচ্চারণ ঠিক রাখতে হয়। এগুলা নিয়ে অনেক ডিটেলে কথা বলছি আমরা। তারপরে শোনেন, খেয়াল করেন, দেখেন, অ্যাজ, হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু। আচ্ছা, দেই ওয়েট দা কাজিন, এখানে আরেকটা জিনিস মিসিং গেছে, আমি খুবই সরি, এখানে টু হবে, টু, আমি খেয়াল করছি, TW2, এখানে টু হবে, টু, টু কাজিনস, এখানে এস হবে। আচ্ছা শোনেন, আবার বলি, অ্যাজ, তারপর হচ্ছে দেই ওয়েট, অর্থ পরে করি, দা টু কাজিনস স্টার্ট প্ল্যানিং হোয়াট they would do। হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে ওয়ান্স, এটার উচ্চারণ কি? ওয়ান্স। আচ্ছা, ওই জায়গাটা ব্যাখ্যা দেই, এটার উচ্চারণ ওয়ান্স। এটা আপনাদেরকে ক্লাসে দেখাইছি কিনা, না দেখাইলে এটা জেনে রেখেন, এটার উচ্চারণ হচ্ছে ওয়ান্স, ওয়ান্স, হ্যাঁ, ওয়ান্স। ওয়ান্স দেই রিচ, এটা তো জানেন, রিচ ব্যাংকক, ব্যাংকক, হ্যাঁ, ব্যাংকক। আচ্ছা, আবার টানের উপরে পড়ি, as they wait the two cousins start planning, বা এটা তো প্ল্যানিং তো জানেন নাকি, আইএনজি যুক্ত ক্লাসের শব্দে এটা ছিল আমাদের, প্ল্যানিং হোয়াট দে উড ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক। অর্থ করি, খেয়াল করেন, অ্যাজ দে ওয়েট, যেহেতু তারা অপেক্ষা করছে, বা যেহেতু তারা অপেক্ষা করছিল, দ্য টু কাজিনস, তারা দুই বোন, স্টার্ট প্ল্যানিং, পরিকল্পনা করা শুরু করে দিছে, হোয়াট দে উড ডু, তারা যা করবে, ওয়ান্স, একবার, মানে ওয়ান্স দে রিচ রিচ ব্যাংকক, মানে ব্যাংককে পৌঁছার পরেই, বা ব্যাংককে পৌঁছার সাথে সাথেই তারা যা করবে সেটা নিয়ে তারা প্ল্যান করা শুরু করে দিছে। এটা হচ্ছে সাবলীল অর্থ। যেহেতু তারা কি করছে, যেহেতু তারা অপেক্ষা করছে, তারা দুই বোন
ব্যাংককে যাওয়ার সাথে কি করবে বা ব্যাংককে গিয়ে কি করবে সেটা পরিকল্পনা করা শুরু করে দিছে। এটা হচ্ছে সাবলীল অর্থ। তারপরে দেখেন, মিতাস আঙ্কল, আঙ্কল, হ্যাঁ, মিতাস আঙ্কল ব্রিংস, এখানে এসটা জেড এর মতো সাউন্ড দিবে ভাই। এসটা কি দিবে? জেড এর মতো, কারণ এস এর আগে ভাই জি আছে। জি হচ্ছে একটা ভয়, ব্রিংস না, ব্রিংস। মিতাস আঙ্কল ব্রিংস ফর্মস, এখানে এসটা জেড এর মতো, ফর্মস, ফর অল অফ দেম টু ফিল ইন। আচ্ছা, অর্থ করি। অর্থ হচ্ছে মিতাস আঙ্কল, মিতার চাচা, ব্রিংস নিয়ে এসেছে। ভাই শুনেন, একটা কথা বলি, গল্পের মধ্যে প্রেজেন্ট ফর্ম দিয়েও পাস্ট ফর্মের অর্থ তোলা যায়, বুঝছেন? এটা বিশেষ নিয়ম আছে, এগুলো ভাই রিডিং এর আলোচ্য বিষয় না। হ্যাঁ, যদিও এখানে প্রেজেন্ট ফর্ম আছে, কিন্তু পাস্টের অর্থ তোলা যায়। পেপার পত্রিকা তো এই নিয়মগুলো দেখতে পারবেন আপনারা অনেকে। আচ্ছা, খেয়াল করেন, মিতাস আঙ্কল, মিতার চাচা, প্রিন্স নিয়ে এসেছে ফর্মস, ফর্ম মানে কি? ফরম আর কি, ফরম। ফর অল অফ দেম, তাদের সবার জন্য। মিতার চাচা তাদের সবার জন্য ফরম নিয়ে এসেছে। টু ফিল ইন, হ্যাঁ, মানে পূরণ করার জন্য। টু ফিল ইন, পূরণ করার জন্য। তারপরে কি? বিফোর, পূর্বে, গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন। আবার বলি, এখানে বিফোর, এখানে ভাগ হবে বিফোর, বিফোর গোয়িং থ্রু, এই শব্দের উচ্চারণ থ্রু। দা ইমি, 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 এম একবারই উচ্চারণ হবে, একই কনসোনেন্ট দুইবার থাকলে একবার ধরে উচ্চারণ করতে হবে। ইমিগ্রেশন, ইমিগ্রেশন। কি ভাগ করা লাগবে? আচ্ছা, ভাগ করে দিই। TION একটা ভাগ হবে, তারপর এখানে একটা ভাগ হবে, এখানে একটা ভাগ, একদম সোজা। হ্যাঁ, ই মাই না কিন্তু ভাই, মাল্টি সিলেবিক ওয়ার্ডে আয়ের সাউন্ড ওপেন সিলেবল থাকলে শর্ট সাউন্ড দেয়। তবে যদি সেটা ভার্ব হয় তাহলে কিন্তু আবার মূল ভার্বের উচ্চারণ ঠিক থাকবে, এটা মাথায় রাখতে হবে। ইমিগ্রেশন, ইমিগ্রেশন, ইমিগ্রেশন মানে কি? ওই যেখানে কাগজপত্র চেকমেক করে আর কি, ঠিক আছে? তো এখানে বলতেছে যে মিতার চাচা ফর্ম নিয়ে আসছে সবার জন্য, এটা পূরণ করার জন্য। কোথায়? ইমিগ্রেশনের মধ্য দিয়ে যাওয়ার আগে ফর্মগুলো পূরণ করার জন্য আর কি। আচ্ছা, এটা হচ্ছে অর্থ। তারপরে দেখেন, হি গিভস ওয়ান টু মিতা and says you have to give some, some না ভাই, some exceptional, ব্যতিক্রম, some information, information বড় বড় শব্দ আমরা পাচ্ছি এখানে। চলুন এখানে ভাঙ্গি, যেহেতু বড় শব্দ তাহলে ভাঙ্গি। শন ভাগ হবে, শন ভাগ হবে। তারপরে এখানে আপনার কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়াল আছে, এখানে ভাগ ইন, এই তো ক্লিয়ার। ইনফরমেশন, সিলেবল ডিভিশন প্যাটার্ন অনুযায়ী ভাগ করেন তাহলেই তো হয়ে যায়। ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ ইন দা, বুঝছেন? আচ্ছা, এতটুকু অর্থ করি। পড়তে পারছেন তো না? বড় শব্দ একটাই ছিল, ইনফরমেশন একটাই ছিল, খেয়াল করেন। আচ্ছা, হি গিভস, উনি দিল। হি বলতে কাকে বোঝাচ্ছে ভাই? আপনার প্রশ্ন নিচ্ছে একটু পরে। হি গিভস, উনি দিল। উনি বলতে কে? চাচা। কাকে দিল? মিতাকে। ওয়ান মানে একটা ফর্ম দিল, হি গিভস ওয়ান, উনি একটা দিল। টু মিতা, মিতাকে, মিতাকে একটা দিল মানে একটা ফর্ম দিল। এন্ড সেইজ, এবং বলল, একটা ফর্ম দিয়ে বলল, ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু গিভ, তোমাকে দিতে হবে, সাম কিছু, ইনফরমেশন কিছু তথ্য, অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্পর্কে, মানে তোমার সম্পর্কে কিছু তথ্য তোমাকে দিতে হবে। ইন ভেতরে, দা, ইন দা ফর্ম, মানে কি করলো? মানে মিতার চাচা, মিতার চাচা মিতাকে একটা ফর্ম দিল এবং বলল যে তোমাকে ফর্মের ভিতরে তোমার সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। এটা হচ্ছে অর্থ। জি, 31 বলেন। আরাফাত ভুঁইয়া। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার ওই মিতা এন্ড সেজ, সেজ বানানটা আমার কাছে একটু খিবিরি লাগতেছে। ওই সেজ, এটা আচ্ছা, মিলানি একটু বলে দিতে। আচ্ছা, আমি আপনাকে বলি শুনেন। আহ এসটা বাদ দেন, এসটা বাদ দিলে কি হয়?
সেই সেই, সাথে একটা এস আছে, বাস, সেইজ। আর এসটা এখানে জেড এর মতো সাউন্ড দেবে, সেইজ। বুঝছেন? ওকে এই আর কি। এখানে একটা কথা বলি শুনে, অরিজিনালি এর উচ্চারণ হচ্ছে সেজ, অরিজিনালটা দরকার নেই। আমি অনেক জায়গায় আমি আপনাদেরকে অরিজিনালটা পড়তে নিরুৎসাহিত করি এই এই মুহূর্তে। বুঝছেন? জি অরিজিনালি এই শব্দের উচ্চারণ হচ্ছে SEZ, সেজ। এরকম জেনে রাখতে পারেন, ওকে কিন্তু সেইজ বলেন। ভাই, আমি বারবার এই কথাটা বলি, হ্যাঁ, অনার্স মাস্টার্স পাস বড় বড় ভার্সিটি থেকে তারাই সেইজ বলে। এসব ছোট ছোট ভুল কোনো ব্যাপার না। মানে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়, যত বেশি আপনার জানার আগ্রহ থাকবে ঠিক হয়ে যাবে। যাক, এটা হচ্ছে মূল ভার্ব। বুঝছেন? আর এটা হচ্ছে ওকে পরবর্তীতে ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে পরবর্তীতে ওকে যুক্ত হয়েছে আর কি। ওকে বুঝছেন? ওকে জি, নাজমুল হক বলেন। তাড়াতাড়ি নাজমুল হক বলেন। 104, নাজমুল হক বলেন। ভাই হাত তুলে রাখছেন, কথা বলতেছেন না। আচ্ছা ঠিক আছে, জি আশা করি বুঝতে পেরেছেন। এরকম প্রশ্ন থাকলে করবেন, কোনো সমস্যা নেই। নাজমুল হক বলেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, এত সময় লাগে কেন? তাড়াতাড়ি। ওই স্যার সমস্যা তো স্যার, এই যে প্যারেন্টস নিয়ে কিছু কথা বলবো, প্যারেন্টস এর যে আছে ওটা কি সস্তা নিয়ে দিছে নাকি? বুঝি নাই, বুঝি না, আরেকবার বলেন কোথায়। ওই প্যারেন্টস এ যে আছে ওই এইটা সমস্যা আছে প্যারেন্টস। প্যারেন্টস? হয় হ্যাঁ, প্যারেন্টস কি হয়েছে? কোথায় কোথায় প্যারেন্টস আছে দেখি উপরে। এত পরে জিজ্ঞেস করতেছেন প্যারেন্টস নিয়ে? প্যারেন্টস তো চলে এসেছে অনেক আগে। আচ্ছা, ওই এখানে স্যার একটু প্যারেন্টস। ইনবক্স চেক করেন, ইনবক্সে এসএমএস করছে। আচ্ছা ওই কি সাউন্ড দিছে? ভাই এখানে দুটাই শোয়া ওটা সাউন্ড। কি এই সাউন্ড? দুটাই শোয়া সাউন্ড, শোয়া সাউন্ড বাদ দেন ভাই, টপিকই বাদ। শোয়া সাউন্ডের টপিকই বাদ। আপনি ওইটাকে, এটাকে লং, এটাকে শর্ট সাউন্ড, প্রথম এটাকে শর্ট সাউন্ড, আর দ্বিতীয় এটাকে শর্ট সাউন্ড দিয়ে পড়েন, সবগুলো শর্ট সাউন্ড দিয়ে পড়েন। এত শুদ্ধ লাগবে না। শোয়া সাউন্ডের ক্লাস আমি কি বলছিলাম? যে আয়ত্ত করা যায়, একটা মাত্র ক্লাস যেটাতে আমি জোর দিয়ে বলছিলাম আয়ত্ত করা যাবে না, ঠিক কিনা? জি স্যার। এত শুদ্ধ দিয়ে করবেন কি আমাকে বলেন? দরকার আছে যদি আপনি ওই লেভেলে যেতে চান। আপনি রিডিংটা শিখবেন দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য, তাই না? আচ্ছা ওটা আপনার তাহলে ঈদ তো তাহলে সব সাউন্ড দিব নাকি, তাই তো? হ্যাঁ, আমরা তো এটাও বলছিলাম যে শোয়া সাউন্ড নেওয়ার দরকার নেই, ভাওয়ালের রেগুলার সাউন্ড অনুযায়ী উচ্চারণ করুন। শোয়া সাউন্ডের ক্লাস আপনি করছিলেন? জি করছিলাম। তাহলে এই কথাগুলো তাহলে ভুলে গেছেন কেন? আমরা বলছি না যে শোয়া সাউন্ডের দরকারই নেই, আপনার রেগুলার ভার্বে কি জানে ভাওয়ালের সাউন্ড হিসেবে উচ্চারণ করুন, বলছিলাম না? জি জি স্যার। তাহলে রেগুলার সাউন্ড কি এখানে ইয়ে শর্ট সাউন্ড না? তাহলে রেগুলারটাতে করেন, সবাই তো রেগুলার দিয়ে করে। শোয়া সাউন্ড কয়জন ঠিক ধরে? প্যারেন্টস। এই শব্দের উচ্চারণ প্যারেন্টস বলেন, প্যারেন্টস। ঠিক আছে? ওই যে আপনি প্রথম যেটা লিখছেন ওইটা, উপরেরটা। ঠিক হ্যাঁ, আছে। কথা বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের পড়া শেষ। ইয়োর সেলফ পর্যন্ত সরাসরি। আচ্ছা চলেন তারপর দেখি। তারপর দা ইমিগ্রেশন অফিসার, শব্দের উচ্চারণ কি? অফিসার। হ্যাঁ, অফিসার। এখানে ভাগ হবে, এখানে ভাগ অফিসার, অফিসার উইল চেক, সিকের সাউন্ড কে এর মধ্যে দিয়ে আপনারা জানেন, ইয়োর পাসপোর্ট বা প্যাসপোর্ট দুইটাই হয়, পাসপোর্ট বলেন। আমি বলছি ব্রিটিশ ইংলিশ, এই সেম শব্দটা খেয়াল করেন, এই সেম শব্দটা ব্রিটিশ ইংলিশে বলে পাসপোর্ট, আমেরিকান বলে প্যাসপোর্ট। আপনি কোনটা ব্যবহার করবেন? যেটা আপনার কাছে সহজ লাগে সেটাই ব্যবহার করবেন। পাসপোর্ট শুনে শুনে আমরা অভ্যস্ত, প্যাসপোর্ট শুনে অভ্যস্ত না, তাহলে পাসপোর্ট বলেন। পাসপোর্ট ভাই, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, পাসপোর্ট। ঠিক আছে? তো কম্পাউন্ড ওয়ার্ড কিন্তু ওইখানে দুইটা ওয়ার্ড না, ওইখানে ওয়ার্ড একটাই কিন্তু বাংলা দুইটা বেরোবে, এই আর কি। পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প, স্ট্যাম্প ইট। আচ্ছা, একটানে পড়ি। দা ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট। এসটি কনসোনেন্ট ব্লেন্ড, স্ট্যাম্প। ভাই শব্দ শেষে কনসোনেন্ট ব্লেন্ড আসতে তো খুবই সোজা, স্ট্যাম্প, ব্যাস, ইট। আচ্ছা, এতক্ষণ যা বললাম অর্থ কি? অর্থ হচ্ছে
ইমিগ্রেশন অফিসার, যিনি ওই কাগজপত্র এগুলো চেক করেন, ইমিগ্রেশন অফিসার, এগুলো কোনো বাংলা জানি না ভাই, ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশন অফিসারই, সিআর এর বাংলা সিআরই, আর কি বাংলা কমু। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক, চেক করবে ইওর পাসপোর্ট, তোমার পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট, এবং এটাতে একটা সিল মারবে। ইমিগ্রেশন অফিসার মানে কে বলতেছে? মিতার চাচা মিতাকে বলতেছে যে তুমি এই ফর্মটা ফিল আপ করো, কারণ ইমিগ্রেশন অফিসার এটা চেক করে তোমার পাসপোর্টটা চেক করে এখানে স্ট্যাম্প মেরে দিবে। ঠিক আছে, তারপরে কি? তারপরে দেখেন, অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল। ট্রাভেল, ট্রে 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 এর শর্ট সাউন্ড দিয়ে ট্রাভেল। হ্যাঁ, ট্রাভেল, ওকে। এর অর্থ কি খেয়াল করেন? অ্যান্ড দেন, এবং তারপর ইউ আর রেডি, তুমি প্রস্তুত, টু ট্রাভেল মানে তুমি তুমি আমরা বলি না উই আর রেডি টু, উই আর গুড টু গো, বলি উই আর রেডি টু গো। আচ্ছা, এর আর কি, মানে তারপর তুমি মানে ভ্রমণ করার জন্য রেডি, প্রস্তুত, মানে ওকে। আচ্ছা, তারপরে দেখেন, মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্টস ফিলিং দ্য ফর্মস। কি বলতেছে? মিতা, জারা এন্ড তার বাবা মা, জারা এবং তার বাবা মা ফর্ম পূরণ করা শুরু করে দিছে। ঠিক আছে, জি, এতটুকুই। তাহলে আমাদের যে মূল যে ইটা ছিল না, শেষ। মানে দেখেন এখান থেকে এতটুকু পর্যন্ত, এই যে প্যারেন্টস ফিলিং স্টার যারা দেখতে পান, মানে শেষ, পড়া শেষ। আচ্ছা, চলেন এবার একটু ডিসকাস করি আপনাদের সাথে। আচ্ছা, যাক, এতটুকু পর্যন্ত পড়ানো শেষ। ওকে, সবসময় বলবো ভাই, যত বেশি প্র্যাকটিস তত বেশি সফলতা। এই জায়গাটা একটু বুঝেন। প্রথমবার যখন পড়বেন একটু কোতাকুতি করবেন, কোতাকুতি বুঝেন তো আঞ্চলিক ভাষায় আমরা, একটু ধাক্কাধাক্কি করবেন। পরের বার যখন পড়বেন ক্লিয়ার হবে, আবার যখন পড়বেন আবার ক্লিয়ার হবে। এ ভাই, আপনারা কোরআন শরীফ পড়া শিখছেন না? আমপারা, কায়দা আমপারা, আমপারা কেমনে পড়ছেন? হুজুরের কাছে গেছেন, হুজুর একটা সূরা আপনারা পড়ায় দিছে, আপনি ওটা পরে বারবার পড়ছেন। প্রথম পড়ছেন, একটু বেশি ধাক্কা খাইছেন, তারপরে পড়ছেন, একটু কম ধাক্কা খাইছেন, তারপরে পড়ছেন আর একটু কম ধাক্কা খাইছেন, এইভাবেই তো ক্লিয়ার হয়েছে নাকি? এমন কোনো কথা আছে যে প্রথম চান্সই আপনারা 100% পারা লাগবে? না, একটা ভুল হওয়া যাবে না। প্র্যাকটিসের উপরে পৃথিবীতে কিছু আছে? হ্যাঁ, এই যে যে গল্পটা আমি পড়াইছি, এই ভিডিওটা দেখবেন না, আবার পড়েন, দেখেন ইজি হয়ে যাবে, আবার পড়েন, ইজি হয়ে যাবে, তাই না? এবং এই যে আমরা ভাত টিপে দেখলাম, অর্থাৎ ক্লাস 8 থেকে একটা গল্প নিয়ে পড়লাম, আপনি ক্লাস 8-এর যে কোনো গল্প পড়া শুরু করেন, যে কোনো গল্প 90% কমন পাবেন ইনশাল্লাহ। 100% গ্যারান্টি আমি দিতে পারবো না। আর কি লাগে? হ্যাঁ, আর কি লাগে? এখন যারা কোনোদিন স্কুলে যায় নাই, তারা তো হ্যাপি, তারা তো খুশি যে যাক, ক্লাস 1 পাস, 2 পাস, তারপর আমি 8-এর বই পড়তে পারতেছি। কিন্তু যারা অলরেডি ইন্টার পাস, তারা তো মনে মনে কইতেছে যে আমার তো ডিমোশন হয়ে গেল, আমি ইন্টার পাস, আমার 8-এর বই দিয়ে পড়ায়। শুনেন, যারা 8-এর উপরে আছেন, আপনাদেরকে কিছু কথা বলি, শুনেন। আপনারাও যে রিডিং পারছেন এতদিন, যারা এসএসসি ইন্টার পাস, আপনারা কি বুঝে বুঝে পারছিলেন? এই যে ডিভিশন মানে সিলেবল ডিভিশন, এগুলো অ্যাপ্লাই কইরা শর্টসন, এগুলো কি বুঝে বুঝে পারছিলেন? পারেননি তো, এখন তো বুঝে বুঝে পারতেছেন, এটাই শুক্রিয়া আপনাদের। হ্যাঁ, এই আর কি। আর বড়গুলো প্র্যাকটিস করেন, বড়গুলো পারবেন। ধরেন আপনি ক্লাস 10-এর একটা বই নিয়ে প্র্যাকটিস করতেছেন, ধরেন 8-এর মধ্যে 1 পৃষ্ঠার মধ্যে 3-4টা পারবেন না, ওইখানে হয়তো 5-6টা পারবেন না, এতটুকুই তো পার্থক্য। 8-এর একটা বই তো যদি 4-5টা না পারেন, ওইখানে হয়তো 8-10টা পারবেন না, এতটুকুই পার্থক্য। যে 8-10টা পারবেন না, ডিকশনারি নেন, উচ্চারণ দেখেন। আর আমি তো বারবার বলি ভাই, এত জটিল করার কিছু নেই। এক ডাব্লিউ আর ওয়াই, হ্যাঁ, ডাব্লিউ আর ওয়াই এর সাথে ভাওয়াল যুক্ত হইলে তখন ওই ডাব্লিউ আর ওয়াই এর উচ্চারণ একটু জটিল হয়। আমি কি বলছি বোঝার দরকার নেই। আমি এখনো বলি ভাই, যে শব্দ আপনার মাথায় পেইন দিবে, যন্ত্রণা দিবে, ওটা নিয়ে ঘাটার দরকারই নেই, ডিকশনারি দেখে ডিরেক্ট উচ্চারণ আয়ত্ত করেন, সহজ সমাধান, তাই না? প্র্যাকটিসের উপরে কিছু নেই ভাই, যা পড়াইছি ভাই মন খুলে পড়াইছি, এর উপরে আর কি পড়াবো ভাই। যাক, তো আজকের ক্লাস এই পর্যন্ত ভাই। সর্বশেষ কথা হচ্ছে, যত বেশি প্র্যাকটিস তত বেশি সফলতা। প্র্যাকটিসের উপরে কিছু নেই, প্র্যাকটিস, প্র্যাকটিস,
অ্যান্ড প্র্যাকটিস, এর উপরে কিছু নেই। তো ক্লাস এই পর্যন্তই। আহ ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসেও আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল রিডিং এর উপর আরেকটু মজাদার বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে ক্লাসটাকে মিস করেন না, অনেক মজা পাবেন। আজকেরটা তো ক্লাস 8 থেকে দেখাইছি, এরপরে কি করব এরপরেরটা দেখেন, ঠিক আছে? ইনশাল্লাহ আজকের পরে আর মাত্র আমাদের 2টা ক্লাস হবে। জি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা একটা দারুণ কাজ করলাম। হ্যাঁ, প্র্যাকটিক্যাল রিডিং এর উপর আমাদের আজকে ক্লাস হয়ে গেল। ক্লাস 8 এর বইটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। এটা না কঠিন না সহজ, আবারও বলি, ক্লাস 8 এর বই কঠিনও না সহজও না, মধ্যম মানের একটা জিনিস, ঠিক আছে? এর উপরে গেলে একটু একটু কঠিন লাগবে, নিচে গেলে আরো সহজ লাগবে, ঠিক আছে? তো আনন্দের বিষয় হচ্ছে এটাই যে আমাদের এই কোর্সে যে স্টুডেন্ট কোনোদিন স্কুলে যায় নাই, 1 পাস 2 পাস হয়তো বা 3 পাস, যেটা আপনার ক্লাসের মধ্যে দেখলেন, তারাও যে পড়তে পারতেছে বুঝে বুঝে, এটা হচ্ছে আমার তৃপ্তির জায়গা এবং আমাদের সবার জন্য একটা তৃপ্তির জায়গা। যাক, ক্লাসটা নিয়ে আমার বেশ ভালো লেগেছে এবং আশা করি এই প্র্যাকটিক্যাল রিডিং মানে ইয়ার মাধ্যমে, ক্লাসের মাধ্যমে আপনাদের আত্মবিশ্বাস অনেকাংশে বেড়ে গেছে, আমি আশা আশা করি। আরো একটা কাজ আপনাদেরকে দেই, আপনারা একটু নিজে নিজে একটু ট্রাই করেন 8 এর বই থেকে। ভাই 8 এর উপরে আগে যান না। কারো যদি মনে হয় যে এসএসসি ইন্টার ধরবেন, ভাই পরে আগে এগুলো খান, হজম করেন, তারপর ওইগুলো খান। কারো যদি মনে হয় যে না, আপনি একটু নিজে নিজে প্র্যাকটিস করতে চান, ভাই আমরা চেক টেক করতে পারবো না, এই দায়িত্ব নিতে পারবো না, জাস্ট পরামর্শ দিচ্ছি আর কি। এই বইটা আপনারা মাঝখান থেকে গল্পগুলো পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, একটা লাইনের মধ্যে যদি 10টা শব্দ থাকে, হয়তো 7টা 8টা পারবেন, 3 4টা পারবেন না। যেগুলো পারবেন না সেগুলো একটু খাতায় লেখেন। ওই যে আমি কি করছি আজকে, যে আমি প্র্যাকটিস করাইছি, প্র্যাকটিস করে নিয়েছি, আজকে যে পড়াইছি, নিজ দিয়ে কি খালি জায়গা রাখছিলাম না? খালি জায়গায় কি করছি আমি, যে শব্দ একটু বড় ওইটা একটু ভাঙার চেষ্টা করছি। তো আপনিও যে শব্দটা একটু বুঝেন না, আপনি একটু খাতার মধ্যে ভাঙেন। তারপরেও যদি না বুঝেন, ডিকশনারি খুলেন, ডিকশনারিতে সার্চ করেন, শেষ। আর কি, এত জটিল করতে কিছু নাই। তো যদি প্র্যাকটিস করতে ইচ্ছা করে কারো, তাহলে আপনারা এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন। ইংলিশ ফর টুডে ক্লাস 8 এর যে কোনো গল্প দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এর উপরে ওঠার দরকার না আপাতত। ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে আমরা একটা ইন্টারেস্টিং ক্লাস করাবো, সেখানে আমরা প্র্যাকটিক্যাল রিডিং পড়বো, বুঝছেন? তো এখানে একটা কথা আছে ভাই, আহ এই নেক্সট ক্লাসটা বানাইতে একটু টাইম লাগবে, বুঝছেন? কারণ আমাকে একটু রাস্তায় ঘোরাঘুরি করতে হবে। মানে এতদিন যতগুলো ক্লাস বানাইছি টেবিলে বসে বানাইছি, বাট ওই ক্লাসটা বানানোর জন্য আমাকে একটু বাইরে বেরোইতে হবে, বুঝছেন? ইনশাল্লাহ দেখা যাক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সবাই যুক্ত হবেন। এরপর আর একটা ক্লাস হবে ভাই, একটু থাইকেন, শেষ একটু বিদায় দিয়ে সালাম কালাম দিয়ে আমরা কোর্সটা শেষ করে দিই। জি, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।